এই জন্য ঠিক চাচা আপন যান বাঁচা। আপনারা মিটিং খেলতে থাকেন, আমরা চার ছক্কা মারতে থাকি। খেয়াল করে দেখবেন রাজীব শুক্লা অত্যন্ত বড় নাম। তিনি যখন হঠাৎ করে একটা মিটিং আয়োজন করবেন কার সাথে, চিফ সিলেক্টর অজিত আগারকার এমনকি হেড কোচ গৌতম গম্ভীর, তখন কিন্তু গম্ভীর একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ কি, এত বড় খেলার মাঝখানে যেখানে ভারত জয়লাভ করছে 17 রানের ব্যবধানে 349 রান করার পরে, এই খেলা চলাকালীন সময় যদি আপনাকে একটা মিটিং এ যাইতে হয় তখন কিন্তু বুঝতে হবে নদীর পানি কিন্তু খোলা হয়ে গেছে। এটার পিছনে কারণ কি? সর্বপ্রথম যে প্রশ্ন তোলা হয়েছে যে 4 নম্বর পজিশনে কেন ঋতুরাজ গায়কোয়াড়কে খেলানো হলো। 4 নম্বর পজিশনে খেলানোর জন্য তো স্পেশালিস্ট ব্যাটসম্যান ছিল, যেমন তিলক বর্মা, ধ্রুব জুরেল, এমনকি ঋষভ পান্ত। যে ঋষভ পান্ত সাউথ আফ্রিকার সাথে লাস্ট ম্যাচে কিন্তু তিনি অ্যাজ এ ক্যাপ্টেন ছিলেন। তিনি কেন পানি খাওয়ানোর জন্য মাঠে নামবেন, এটা কোনো ইস্যু না। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় তিনি কিন্তু খারাপ প্লেয়ার না, কথা হচ্ছে তিনি তো অ্যাজ এ ব্যাকআপ ওপেনার দলে আছেন, তাহলে কেন তাকে 4 নম্বর পজিশনে খেলানো হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু রাজীব শুক্লা চাইছেন কার কাছে? গৌতম গম্ভীরের কাছে। এখন কিন্তু কেউ কিন্তু কারোর জন্য কথা বলতেছে না। দেখেন, বিসিসিআই আছে এক পজিশনে, টিম আছে এক পজিশনে, প্লেয়ার আছে এক পজিশনে, না কোচ আছে এক পজিশনে, সিলেক্টর আছে এক পজিশনে। সুতরাং বুঝতেই পারতেছেন, কিছুদিন আগে যখন মনে হয়েছিল যে গৌতম গম্ভীর আর চিফ সিলেক্টর খুব কাছের বন্ধু, এমনকি তারা একসাথে মিলে কাজ করতেছে, এখন কিন্তু গতকালের যে মিটিং থেকে যে কথা আমরা শুনতে পেয়েছিলাম, অজিত আগারকার কিন্তু বলে দিয়েছেন, দেখেন আমি কিন্তু 4 নম্বর পজিশনে খেলানোর জন্য কিন্তু 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যান দিয়েছি, যেখানে ধ্রুব জুরেল ছিল, যেখানে ঋষভ পান্ত ছিল, যেখানে তিলক বর্মা ছিল। কিন্তু কেন দলের মাঝখানে তারা উপস্থিত ছিল না সেটা কিন্তু আমি জানি না। এখন এই প্রশ্ন আপনি গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করেন। এখন গৌতম গম্ভীর পড়ে গেছে ফাটার চিপায়। এরপরে গৌতম গম্ভীরের উপরে তো আরো কিছু অভিযোগ তো অবশ্যই রয়েছে। অভিযোগগুলো কি? যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিকে আপনি দল থেকে ছিটকে ফেলে দিতে চাচ্ছেন, এটার পেছনে কারণ কি? কোনো কারণে কিন্তু তিনি দেখাইতে পারতেছেন না। কারণ কি? তারা যেভাবে রান করতে পারতেছেন, রান কিভাবে করতে পারতেছেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মারও ভালো ফর্ম ছিল, বিরাট কোহলিরও ভালো ফর্ম ছিল, মনে পড়ে কি আপনাদের? এরপরে তো তারা খেলারই সুযোগ পায় নাই, শুধুমাত্র অস্ট্রেলিয়া টোরে 3টা ম্যাচ খেলার সুযোগ পাইছে। এর মাঝখানে প্রথম 2টা ম্যাচ একটু খারাপ হয়েছে বিরাট কোহলির, এরপরে কিন্তু 2টা ম্যাচ কিন্তু দুর্দান্ত খেলছে। অ্যাজ লাইক এ সেম, আপনি যদি খেয়াল করে দেখেন ওইখানেও কিন্তু রোহিত শর্মা রান ছিল, এখানেও কিন্তু রোহিত শর্মা রান ছিল। তাহলে কিভাবে আপনি তাদেরকে বাদ দিতে চান? আপনি তো উপযুক্ত সময় দেন নাই। কি কারণে তার থেকে ক্যাপ্টেন্সি নিলেন? তিনি আবার দলের মাঝখানে খেলতেছেন। আপনি যদি লাস্ট ম্যাচটি খেয়াল করে থাকেন, যেটা সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া জয়লাভ করছে, লাস্টের দিকে কিন্তু খেলা থেকে এটাই মনে হয়েছে যেন রোহিত শর্মাই কিন্তু ক্যাপ্টেন্সি করতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু এখন একটা বন্ডিং হয়ে গেছে। আপনাদের মনে পড়ে কি, যখন রোহিত শর্মা একটা সেলিব্রেশন করতেছেন, কিসের জন্য সেলিব্রেশন করছেন? সেঞ্চুরি করছে কোহলি, কিন্তু তিনি ড্রেসিং রুমে এরকম করে যে একটা সেলিব্রেশন দিচ্ছেন, মানে কি? মানে তিনি সেঞ্চুরি করাতে তিনি খুশি হয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কোন ধরনের বন্ডিং হয়ে গেছে তাদের সাথে। কারণটা কি? এখন গৌতম গম্ভীরের বিরুদ্ধে লড়তে হবে। গৌতম গম্ভীর তাদের দুজনের সাথে যে ধরনের অন্যায় করছেন, কারণ কি আপনি খেয়াল করে দেখেন, একজন ব্যাটসম্যান যখন রয়্যাল ক্লাবের উপরে, এমনকি বিরাট কোহলি স্ট্যান্ডার্ডের মানে ব্যাটসম্যান, তাকে কেন টেস্ট ফরম্যাট থেকে রিটায়ারমেন্টে যেতে হবে? এখন দেখেন ভারতের টেস্টের কি অবস্থা, 3-0 ব্যবধানে নিউজিল্যান্ড হারিয়ে দিয়ে গেছে ঘরের মাটিতে, এমনকি সাউথ আফ্রিকা 2-0 ব্যবধানে। এখন কিন্তু সবাই বলতেছে তাকে আবার আনা হোক। সুতরাং বুঝতেই পারতেছেন যে কোন ধরনের গরম পরিস্থিতি কিন্তু ভারতীয় ক্রিকেট এখন বিরাজ করতেছে। এমনকি রোহিত শর্মা যেখানে 8 মাসের ব্যবধানে আপনাকে 2টা টাইটেল এনে দিয়েছে, আপনি তার থেকে ক্যাপ্টেন্সি নিয়ে একটা বাচ্চা ছেলেকে দিয়ে দিলেন, ওই ছেলেটার কোনো অর্জনই নেই। এখন কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু উৎপন্ন হইতেছে, কিন্তু এখন কিন্তু কেউ কাউকে ব্যাক করতেছে না। এটা হচ্ছে বড় সমস্যা। টিমের মাঝখানে গন্ডগোল। টিমের মাঝখানে গন্ডগোল কেন? আপনি যদি খেয়াল করে থাকেন, প্রথম ম্যাচটি জয়ের পরে, সাউথ আফ্রিকার সাথে জয়ের পরে কিন্তু মাঠে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় নাই যে আছে না যে একটা গেস্টার করবে বা একে অপরের সাথে হাত মেলাবে, কিংবা ওই ধরনের যে একটা সময় কাটায় না, যে মাঝে মাঝখানে 3-4 মিনিট সময়, 1 সেকেন্ডে তারা মাঠে দাঁড়ায় নাই। কারণ কি? কোনো সেলিব্রেশনে তারা নাই। কারণটা হচ্ছে কি, আমাদের কাজ ছিল খেলা, আমরা খেলছি, খেলে আমরা পারফরমেন্স দিছি, দ্যাটস এনাফ। এখন তারা আমরা ড্রেসিং রুমে চলে যাবো। ড্রেসিং রুমের মহল কিন্তু এখন খুবই গরম। খেয়াল করতে পারেন, হয়তোবা ঋষভ পান্তের মতো ইয়াংস্টাররা, কিংবা শুভমন গিল বলেন বা আশদীপ সিং বলেন, হয়তোবা আশদীপ সিং কিন্তু বলতে পারতেছে না, কারণ কি তারা ইয়াংস্টার। কিন্তু যখন রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো বড় পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু তাদের হারানোর কোনো ভয় নাই। এখন নতুন ছেলেরা যেটা হারানোর ভয়ে বলতে পারতেছে না, যেটা কি আপনি কেন এমন ধরনের পিচ বানাইতেছেন? আপনি যদি মনে করেন অজিঙ্ক্য রাহানে, পূজারা, এমনকি বিরাট কোহলি, তারা কিন্তু 25 অ্যাভারেজে 2 থেকে 3 বছর দলের সাথে সাস্টেন করেছিল। কিন্তু আপনার কি মনে হয় বর্তমানে 25 অ্যাভারেজ দিয়ে কোনো প্লেয়ার কি 2 থেকে 3 বছর ভারতীয় দলে টেস্ট ফরম্যাটে কি টিকে থাকতে পারবে? সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি এমন ধরনের পিচ বানাবেন যে পিচে আমরা খেলতেই পারতেছে না, এরপর আবার আমাদেরকে গলা কেটে ফেলে দিবেন, সেটা কিন্তু হচ্ছে না। ইন্ডিয়ান দলে এ ধরনের প্লেয়ার আছে যেখানে তারা ভালো স্পিন বল খেলতে পারে, কিন্তু এ ধরনের প্লেয়ারকে আপনি আনতেছেন না। এই দোষ দেওয়া হচ্ছে চিফ সিলেক্টরকে। আবার চিফ সিলেক্টর বলতেছে, গৌতম গম্ভীর নিজেই তো বলতেছে যে এগুলো আমার দরকার নেই, আমি যাদেরকে আছে তাদেরকে নিয়ে ভালো দল খেলতে পারবো। এখন যে অলরাউন্ডার যে একটা গেম খেলা হচ্ছিল, এটার মাঝখানে কিন্তু এখন কিন্তু ফেসে গেছে পুরাটাই গৌতম গম্ভীর। এখন কিন্তু অজিত আগারকার একদম পুরোপুরি পোল্ট্রি নিয়ে ফেলছেন। পোল্ট্রি নেওয়ার কারণ কি? তিনি ঋতুরাজ গায়কোয়াড়ের উদাহরণ দিয়ে বলছেন, দেখেন ভাই, আমি ঋতুরাজ গায়কোয়াড়ের কিন্তু অ্যাজ এ ওপেনার হিসেবে পাঠাচ্ছি, ব্যাকআপ ওপেনার, কিন্তু তিনি তাকে কেন মিডল অর্ডার খেলছেন সেটা তো আমি জানি না।
এই যখন কথা যখন বলবে তখন কিন্তু একদম ভৌতকম্পে একদম ফেসে গেছেন। এখন এই যে ফেসে গেছেন এটার কারণে কি তাকে পদত্যাগ করতে হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনাদের মনে পড়ে কি যখন 2005 সালে যখন গ্রেগ চ্যাপেল যখন ভারতের হেড কোচ ছিলেন তখন কিন্তু তিনি ভারতের ক্রিকেটটাকে একবার নষ্ট করে দিয়ে গেছিলেন। কোনভাবে 2007 বিশ্বকাপে কিন্তু প্রথম রাউন্ড থেকে তারা একদম ছিটকে পড়ে গেছিল। এটার পিছনে কারণ কি ছিল? তিনি কিন্তু ব্যাটিং অর্ডারকে রদবদল করেছিলেন। মনে পড়ে কি আপনাদের যেই সচিন টেন্ডুলকার ওপেনিংয়ে 10,000 উপর রান করেছিলেন তৎকালীন সময়ে তার 10,000 কিন্তু করা হয়ে গেছে। তার মতো মহান ব্যাটসম্যানকে তিনি ওপেনিং থেকে সরিয়ে 4 নম্বরে নিয়ে আসলেন। এমনকি আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী কিন্তু 1 বছরের উপর তখন জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন। তিনি হঠাৎ করে জাতীয় দলে ঢুকছেন, তাকে সরাসরি ওপেনিংয়ে পাঠাতে হয়েছে। এমনকি মনে পড়ে কি আপনাদের তখন কিন্তু বীরেন্দ্র সেহবাগ কিন্তু টানা ওপেনিং করতেন। সুতরাং বুঝতেই পারতেছেন যখন আপনি দলের মাঝখানে এমন ধরনের পরিবর্তন করবেন সেটা কিন্তু দলের জন্য ভালো হবে না। এরপরে প্লেয়ারদের সাথে খারাপ ব্যবহার তো তিনি করতেনই। কোন ধরনের খারাপ ব্যবহার করতেন? তিনি কিন্তু বীরেন্দ্র সেহবাগের কলার ধরেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যখন ড্রেসিং রুমে এই ধরনের আচরণ করবেন তখন কিন্তু ড্রেসিং রুমের ব্যবহার কিন্তু স্বাভাবিক থাকবে না। গৌতম গম্ভীরের আমলেও মনে হচ্ছে এরকমই হচ্ছে। তা না হলে কেন রোহিত শর্মা বিরাট কোহলির মতো বড় প্লেয়ার কেন একাত্মগতভাবে আপনাকে সমর্থন করতে পারতেছে না? আপনি তো তাদের মধ্যমনে হয়ে থাকতে পারতেন, কিন্তু আপনি যে ধরনের আচরণ করতেছেন এই ধরনের আচরণের কারণে কিন্তু আপনাকে কেউ সমর্থন করতে পারতেছে না। এখন কি রোহিত শর্মা বিরাট কোহলিকে কি আবার ক্যাপ্টেন্সি দেওয়া হবে নাকি বিরাট কোহলি আবার টেস্টে ফিরে আসবে? এটা নিয়ে কিন্তু বড় ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এখন দেখা যাক এই সিরিজটা শেষ হওয়ার পরে হয়তোবা একটা বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। হয়তোবা আমরা সাদা পোশাকে কিং কোহলিকে দেখতে পারি, হয়তোবা ক্যাপ্টেন্সি রোহিত শর্মা গ্রহণ করতে নাও পারেন। কারণটা কি? এটা একটা লজ্জার বিষয়। আপনি আমার থেকে ক্যাপ্টেন্সি একবার নিয়ে গেলেন, আপনি আবার আমাকে দিতে চাচ্ছেন, কারণটা কি? একটা ধোঁয়াশা পরিবেশের জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন এই যে একটা মিটিং গেল, এই মিটিং থেকে সর্বশেষ যে কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটা কিন্তু এখনো কিন্তু সরাসরি কেউ কাউকে জানাচ্ছে না। কারণটা কি? এই ধরনের একটা লজ্জার বিষয়। কারণটা কি? আপনি খেয়াল করে দেখবেন ভারতীয় ক্রিকেট কিন্তু এখন লজ্জার একটা ফ্রিজের মাঝখান দিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট। তারা যে ধরনের ক্রিকেটার প্রডিউস করতে পারে তারা কিন্তু নিঃসন্দেহে সবসময় একটা ভালো একটা টিম। কিন্তু বর্তমানে তাদের মাঝখানে নিজেদের মাঝখানে যে ধরনের কোন্দল চলতেছে এটা কিন্তু আপনি কোনোভাবেই সমর্থন করতে পারতেছেন না। খেয়াল করে দেখবেন যখন রেগুলার প্লেয়াররা চলে আসবে তখন কিন্তু এই ধরনের ইয়াংস্টারদের কোনো খাওয়াই থাকবে না। আপনি দেখেন উপরে 1 নম্বর পজিশনে শুভমন গিল থাকবে, তাহলে জয়সওয়ালের কোনো জায়গা হবে? যে জয়সওয়ালকে নিয়ে আপনি এতদিন কথা বলতেছিলেন, জয়সওয়াল কিন্তু ওপেনিং এ রানই করতে পারেনি। ঋতুরাজ গায়কোয়াড়কে আপনি 4 নম্বরে খেলালেন, দেখেন 4 নম্বর পজিশনে তাকে খেলায় কিন্তু আপনি কন্ট্রোভার্সি তৈরি করলেন। কিন্তু যখন শ্রেয়াসের ফিট হয়ে চলে আসবেন তখন কিন্তু 4 নম্বর পজিশনে তাকে খেলানো হবে। এমনকি এই প্রশ্ন পর্যন্ত করানো হয়েছে যে কেন 6 নম্বর পজিশনে কেএল রাহুলকে খেলতে হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে পারেন। কিন্তু কেএল রাহুল কিন্তু প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন এটা আমার রোল, আমাকে কিন্তু বলা হয়েছে আমাকে যেন 6 নম্বরে ব্যাটিং করতে দেওয়া হয়। সুতরাং বুঝতেই পারছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু কেএল রাহুল কিন্তু 6 নম্বর পজিশনে ব্যাটিং করতেছেন। 5 নম্বরে কিন্তু সবসময় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু আমরা দেখে আসতেছিলাম যে অক্ষর প্যাটেল কিন্তু ব্যাটিং করে আসতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন যদি এরকম একটা অবস্থা আবার যখন হার্দিক পান্ডিয়া চলে আসবে তখন কিন্তু দলের মাঝখানে একটা ব্যালেন্সটা অন্যরকম হবে। কিন্তু বর্তমানে যে ধরনের হযবরল অবস্থা চলে আসতেছে, যখন আপনি চাইতেছেন যে আমি গৌতম গম্ভীরের পক্ষ নিয়ে বলতেছি যে গৌতম গম্ভীর চাইতেছেন যে আমি রোহিত শর্মা বিরাট কোহলিকে দল থেকে বের করে দিব, কিন্তু তারা যেভাবে রান করতে পারতেছে, তারা যেভাবে ম্যাচ উইনিং ইনিংস খেলতেছে এখন কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন গৌতম গম্ভীর কিন্তু এখন চিন্তায় পড়ে যাচ্ছে। দেখা যাক কোন ধরনের সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারে, গৌতম গম্ভীরের বিরুদ্ধে কিংবা রোহিত শর্মার পক্ষে যায় নাকি কোহলির পক্ষে যায় নাকি গম্ভীরের বিপক্ষে চলে যায় নাকি অজিত আগারকারকে ছেড়ে ফেলে দেওয়া হচ্ছে। সেই খবর কিন্তু আপনাদেরকে খুব দ্রুতই জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।